প্রাইড অ্যান্ড প্রিজুডাইস বাই জেন অস্টেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের 19th সেঞ্চুরি নোবেল কোর্সের অন্তর্ভুক্ত জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রিজুডাইস এর বিস্তারিত আলোচনা নিয়ে আজকের ভিডিও ক্লাস। তো এই ক্লাসের মধ্যে আমরা উপন্যাস পরিচিতি, প্রকাশনা, সামারি, মূল থিম, এর পটভূমি সবকিছু ডিটেলস জানতে পারবো খুব সহজ ভাষায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই উপন্যাস পরিচিতি ও প্রকাশনা সম্পর্কে জেনে নেই। এটা কোন ধরনের উপন্যাস বা এটার জনরাটা কি? এটি একটি রোমান্টিক উপন্যাস এবং সামাজিক ব্যঙ্গাত্মক রচনা, নোভেল অফ ম্যানার্স অথবা রোমান্টিক কমেডি। মূল লেখক ছিলেন জেন অস্টেন। প্রকাশকাল: উপন্যাসটি 1813 সালের 28 জানুয়ারি প্রথম প্রকাশিত হয়। প্রকাশের স্থান, মাধ্যম এটা খুব একটা ইম্পর্টেন্ট না, যারা নোট নেবেন চাইলে নোট থেকে পড়ে নিতে পারবেন। তো এবার জেনে নিই পটভূমি ও লেখার উদ্দেশ্য, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড পারপোজ। পটভূমি কি ছিল? উপন্যাসের পটভূমি গড়ে উঠেছে 18 শতকের শেষের দিকে এবং 19 শতকের শুরুর দিকে ইংল্যান্ডের গ্রামীণ উচ্চবিত্ত সমাজকে কেন্দ্র করে। তৎকালীন সময়ে নারীদের নিজস্ব কোনো সম্পত্তির অধিকার ছিল না। মূলত এই যে নারীর ক্ষমতা ছিল না, এই বিষয়টাই এই উপন্যাসে খুব ব্যাপকভাবে উঠে আসবে। লেখার উদ্দেশ্য কি ছিল? জেন অস্টেন কেন লিখেছিলেন এটা? জেন অস্টেনের মূল উদ্দেশ্য ছিল তৎকালীন সমাজের নারীদের অর্থনৈতিক নিরাপত্তাহীনতা ও বিয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা। তিনি দেখিয়েছেন কিভাবে প্রেম ও বিয়ে কেবল আবেগের বিষয় নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার সাথে যুক্ত। এছাড়া মানুষের অহংকার এবং পূর্ব সংস্কার বা কুসংস্কার কিভাবে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি করে তা ব্যঙ্গাত্মকভাবে ফুটিয়ে তোলাই ছিল তার উদ্দেশ্য। তো আমরা ক্যারেক্টার লিস্টগুলো জেনে নিই। ক্যারেক্টার লিস্টগুলো আমি বলবো যে 2 বার দেখতে। আমি একবার বলার পরে একটু ব্যাক করে আবার ক্যারেক্টার লিস্টগুলো দেখলে হবে কি, মূল ঘটনাটা যখন পড়বো তখন আমাদের ক্যারেক্টারগুলো রিলেট করতে সুবিধা হবে। প্রথমেই ছিলেন এলিজাবেথ বেনেট, উপন্যাসের মূল নায়িকা। সে বুদ্ধিমতী, প্রাণবন্ত এবং স্বাধীন চেতা। তবে তার মূল ত্রুটি হলো সে মানুষের প্রতি দ্রুত ধারণা তৈরি করে ফেলে, মানে প্রিজুডাইস আছে তার মধ্যে। তারপরে আছে ফিটজউইলিয়াম ডার্সি, উপন্যাসের মূল নায়ক। সে অত্যন্ত ধনী এবং উচ্চ বংশীয়। তার মূল ত্রুটি হলো অতিরিক্ত অহংকার, প্রাইড, যার কারণে শুরুতে সে সবাইকে অবহেলা করে। তো তাদের দুইজনের চরিত্র নিয়ে উপন্যাসের নাম করা হয়েছে প্রাইড অ্যান্ড প্রিজুডাইস। তারপর আছেন জেন বেনেট, এলিজাবেথের বড় বোন। সে অত্যন্ত সুন্দরী, নরম মনের এবং সবসময় মানুষের ভালো দিকটা দেখে। তারপর আছেন চার্লস বিংলি, ডার্সির ধনী ও অমায়িক বন্ধু। ওই যে ফিটজউইলিয়াম ডার্সি, তার একজন বন্ধু হচ্ছে বিংলি। সে জেন বেনেটের প্রেমে পড়ে, মানে এলিজাবেথের যে বোন জেন বেনেট তার প্রেমে পড়ে। তারপরে আছে মিস্টার বেনেট, বেনেট পরিবারের প্রধান। তিনি খামখেয়ালি, ব্যঙ্গপ্রিয় এবং অলস প্রকৃতির পিতা। মিসেস বেনেট, এলিজাবেথদের মা। তার জীবনের একমাত্র লক্ষ্য ও চিন্তা হলো যে কোনো উপায়ে তার 5 মেয়েকে ধনী পাত্রের সাথে বিয়ে দেওয়া। তারপরে আছে লিডিয়া বেনেট, বেনেট বোনদের মধ্যে সবচেয়ে ছোট। সে চপল, অবিবেচক এবং ফ্লার্ট করতে পছন্দ করে। জর্জ উইকহাম, একজন সুদর্শন মিলিটারি অফিসার। সে বাইরে ভদ্র হলেও ভেতরে অত্যন্ত লোভী ও প্রতারক। উনি ছিল ডার্সির চিরশত্রু এবং একটা পর্যায়ে গিয়ে লিডিয়া বেনেটের সাথে এই জর্জ উইকহামের একটা সম্পর্ক তৈরি হয়। এরপর আছে মিস্টার কলিন্স, মিস্টার বেনেটের দুঃসম্পর্কের কাজিন এবং একজন চাটুকার পাত্রী। মিস্টার বেনেটের মৃত্যুর পর আইনি নিয়মে সে বেনেট পরিবারের সমস্ত সম্পত্তির মালিক হবে, কেননা তখন পরিবারের মেয়েরা সম্পত্তির মালিক হতে পারে না। তো এই ছিল মোটামুটি যেই কয়টা চরিত্র আমাদের দরকার তাদের একটা লিস্ট। আবার বলছি, যেটা আরেকটু দেখে আসলে আর একবার খুব ভালোভাবে মনে থাকবে পুরো বিষয়টা। তো এখন আমরা মূল সামারিতে যাব। প্রথমেই হচ্ছে সূচনা ও বল নাচ বা বল ডান্স। গল্পের শুরু হয় ইংল্যান্ডের লংবোর নামক গ্রামে বেনেট পরিবারকে দিয়ে। মিসেস বেনেট খবর পান যে নেদারফিল্ড পার্কে চার্লস বিংলি নামের এক ধনী যুবক জমি ভাড়া নিয়েছে। নেদারফিল্ড পার্ক হচ্ছে একটা জায়গার নাম। সেই জায়গায় একটা যুবক জমি ভাড়া নিয়েছে যার নাম হচ্ছে চার্লস বিংলে।
মিসেস বেনেট তার মেয়েদের বিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হয়ে ওঠেন। মেরিটন শহরের এক নাচের অনুষ্ঠান বল নাচে বিংলে এবং তার বন্ধু ডার্সি আসেন। তো তখন ওই যে 5 মেয়ে বেনেট পরিবারের তারা ওই নাচে অংশগ্রহণ করে। মূলত তার মাইও এখানে পাঠায়, যেহেতু তার মা চায় যে মেয়েদের খুব ভালো ধনী ছেলেদের সাথে বিয়ে হোক। আর তার মা জানতেন যে এখানে বিংলে এবং তার বন্ধু ডার্সি যাবে। তো বিংলি সহজেই জেন বেনেটের প্রেমে পড়ে। অন্যদিকে ডার্সি অত্যন্ত অহংকারী আচরণ করে। এলিজাবেথের সাথে নাচতে অনুরোধ করা হলে ডার্সি তাকে মোটামুটি সুন্দরী, তবে আমার মন গলানোর মতো নয় বলে প্রত্যাখ্যান করে। এতে এলিজাবেথের মনে ডার্সির প্রতি তীব্র ঘৃণা ও পূর্ব সংস্কার মানে প্রিজুডিস তৈরি হয়। ওখানে এলিজাবেথ কি করে, ডার্সিকে একটু অন্যরকম ভাবে ভাবতে শুরু করে। আর বল নাচটা মূলত আয়োজন করা হয় এজন্যই যে মানে যাকে যার ভালো লাগবে তারা একসাথে ডান্স করবে এবং পরবর্তীতে তারা দুজন দুজনকে বিবাহ করবে। তো এরকম একটা সামাজিক বিষয় আগে ছিল। এরপরে ভুল বোঝাবুঝি ও উইকহ্যামের প্রবেশ। কিছুদিন পর ডার্সি ধীরে ধীরে এলিজাবেথের বুদ্ধিমত্তা ও সুন্দর চোখের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে। মানে প্রথম দেখাতে এলিজাবেথকে তার তেমন একটা ভালো লাগেনি, কিন্তু ধীরে ধীরে তার এলিজাবেথকে ভালো লাগা শুরু করে। কিন্তু এলিজাবেথ আবার তা জানতো না। এর মধ্যে জেন ও বিংলির সম্পর্ক গভীর হতে থাকে। কিন্তু ডার্সি এবং বিংলির বোনেরা বেনেট পরিবারের নিচু সামাজিক মর্যাদা দেখে এই সম্পর্কের বিরোধিতা করে। কারণ ডার্সি তো আগে থেকে একটু অহংকারী। সে তার ফ্রেন্ডকে বলে যে ও তো নিচু শ্রেণীর বা নিচু ফ্যামিলির লোক, ওকে কি বিয়ে করবে। প্লাস মিংলের বোনরাও বলবো থাকে যে না, এই পরিবারে তোমাকে আমি মানে এই পরিবারের মেয়ে তোমাকে আমরা বিয়ে করাবো না। এরপর কি হয়, মিংলেকে লন্ডন ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। জেন এতে ভেঙে পড়ে। এদিকে এলিজাবেথের সাথে জর্জ উইকহ্যাম নামক এক অফিসারের পরিচয় হয়। উইকহ্যাম এলিজাবেথকে মিথ্যা গল্প শোনায়। কি গল্প? যে ডার্সি তাকে ঠকিয়েছে এবং তার পাওনা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। এটি শুনে ডার্সির প্রতি এলিজাবেথের ঘৃণা আরো বেড়ে যায়। একে তো ডার্সিকে এলিজাবেথ দেখতে পারে না, কারণ প্রথম দিন বলনাচে তাকে অপমান করা হয়েছিল। তারপর এই উইকহ্যাম নামক এই লোকটা এসে ডার্সির নামে আরো অনেক কিছু বলে, যাতে এলিজাবেথ আরো বিরক্ত হয়ে যায় ডার্সির দিকেও। তারপর প্রস্তাব এবং সত্য উন্মোচন। মিস্টার কলিন্স বেনেট পরিবারের সম্পত্তি রক্ষার্থে এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়। ওই যে মিস্টার কলিন্স একজন ধূর্ত লোক, সে কি করছে, এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু এলিজাবেথ তা প্রত্যাখ্যান করে। পরে এলিজাবেথ যখন তার বান্ধবী শার্লটের বাড়িতে বেড়াতে যায়, সেখানে আবার ডার্সির সাথে তার দেখা হয়। ডার্সি নিজের আবেগ ধরে রাখতে না পেরে এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু সেই প্রস্তাবে ডার্সি এলিজাবেথের থেকে নিচু বংশ পরিবারের সমালোচনা করে। মানে এভাবে বলে যে তুমি অনেক নিচু পরিবারের মেয়ে, তারপরও আমি তোমাকে ভালোবাসি, এজন্যই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। মানে ওর পরিবারকে নিচু করে প্রস্তাব দেয় যে তুমি এত নিচু পরিবারের মেয়ে, দেখো তারপরও আমি তোমাকে ভালোবেসেছি। এলিজাবেথ তো একে তো ওর উপরে রেগে আছে, দ্বিতীয়ত আবার এভাবে করে বলা হয়েছে, ও তো আরো রেগে আছে। ক্ষুব্ধ এলিজাবেথ ডার্সির প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং জেন বিংলির সম্পর্ক ভেঙে দেওয়া ও উইকহ্যামের জীবন নষ্ট করার জন্য ডার্সিকে দায়ী করে। তখন বলে যে তুমি আমার বোন এবং বিংলের মধ্যে যে সম্পর্ক ছিল এটাকে নষ্ট করে দিয়েছো, তুমি উইকহ্যামের জীবন নষ্ট করেছো, তাকে ঠকিয়েছো, এইগুলো বলে ডার্সিকে মানে বিভিন্ন ধরনের অপবাদ দিতে থাকে। তো ডার্সি তৎক্ষণাৎ কিছু বলেনি। এরপর কি হয়, পরদিন ডার্সি এলিজাবেথকে একটি দীর্ঘ চিঠি দেয়, একটা লম্বা চিঠি পাঠায়। কারণ ডার্সি বুঝতে পারে যে এলিজাবেথ ডার্সিকে ভুল বুঝছে। চিঠিতে ডার্সি প্রমাণ সহ দেখায় যে উইকহ্যাম আসলে একজন জুয়ারি ও লম্পট, যে ইতিপূর্বে ডার্সির 15 বছর বয়সী বোন জর্জিয়ানাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আর জেন বিংলির বিয়ে সে ভেঙেছিল কারণ তার মনে হয়েছিল জেন বিংলিকে সত্যি ভালোবাসে না। মানে দুইটা জিনিস সে ক্লিয়ার করছে। প্রথম হচ্ছে উইকহ্যাম খারাপ লোক। উইকহ্যাম কি করেছে, ডার্সির নিজের বোনকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারপরেও উইকহ্যামকে তো ডার্সি খুব একটা ওইভাবে করে কোনো ক্ষতি করেনি বললেই চলে। তো এটার প্রমাণ দিয়েছে সে এলিজাবেথকে। এলিজাবেথ তো এসব কিছু আগে জানতো না। আর ওই যে তার বোন এবং বিংলির বিয়ে ভেঙেছে, এই কথাটাও সে প্রমাণ করেছে যে আমি মনে করেছি যে জেন সত্যি বিংলিকে ভালোবাসে না, এই জন্য
আমি এটা ভেঙে দিয়েছি, কারণ মিথ্যা ভালোবাসা দিয়ে তো কখনো বিয়ে হতে পারে না। এই চিঠি পড়ার পর এলিজাবেথ নিজের ভুল বুঝতে পারে এবং ডার্সির প্রতি তার দৃষ্টিভঙ্গি আবার বদলাতে শুরু করে। ভাবে যে না, ডার্সি তো আসলে খুব একটা খারাপ লোক না। এরপরে ডার্সির মহানুভবতা ও মিলন। কয়েক মাস পর এলিজাবেথ তার খালাখালুর সাথে ডার্সির বিশাল রাজপ্রাসাদ পেমবার্লি ভ্রমণ করতে যায়। একটা প্রশ্ন আসে যে ডার্সির যে প্যালেস বা রাজপ্রাসাদ তার নাম কি? পেমবার্লি। মানে ওইখানে ঘুরতে যায় আর কি এলিজাবেথ। কোথায়? ডার্সির রাজপ্রাসাদ পেমবার্লিতে। সেখানে ডার্সির ভদ্র ও অমায়িক আচরণ দেখে সে মুগ্ধ হয়। মানে তার বাড়িতে গিয়ে সে তার আচরণ দেখে, আন্তরিকতা দেখে অনেক মুগ্ধ হয়। ঠিক এই সময় খবর আসে যে এলিজাবেথের ছোট বোন লিডিয়া উইকহ্যামের সাথে পালিয়ে গেছে। বিয়ে ছাড়া এভাবে পালিয়ে যাওয়া তৎকালীন সমাজে বেনেট পরিবারের জন্য চরম কলঙ্কের বিষয় ছিল। এই বিপদের কথা শুনে ডার্সি গোপনে লন্ডনে যায়। কেন? এই এলিজাবেথ পরিবারকে বাঁচানোর জন্য। সে নিজের টাকা দিয়ে উইকহ্যামের সমস্ত ঋণ শোধ করে এবং উইকহ্যামকে বাধ্য করে লিডিয়াকে বিয়ে করতে, যে তুই ওকে নিয়ে পালিয়ে এসেছিস, তোকে এই মেয়েকে বিয়ে করতে হবে। এবং আর্থিক যত সাহায্য সহযোগিতা সবকিছু ডার্সি করে। কত বড় একটা মহানুভবতা সে দেখিয়েছে। এলিজাবেথ যখন জানতে পারে যে ডার্সি তাদের পরিবারকে এত বড় কলঙ্ক থেকে বাঁচিয়েছে, তখন ডার্সির প্রতি তার মনে গভীর ভালোবাসা তৈরি হয়। তো সব সংকট যখন কেটে যায়, তখন বিংলে আবার ফিরে আসে এবং জেনকে বিয়ের প্রস্তাব দেয়। জেন সানন্দে রাজি হয়ে যায়। তো তাদের মধ্যে একটা মিলন তৈরি হয়ে যায়। আর ডার্সি পুনরায় এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়। এবার এলিজাবেথ অত্যন্ত আনন্দের সাথে সেই প্রস্তাব গ্রহণ করে, যেহেতু তার প্রিজোডাইজ ভেঙে গেছে। ডার্সি তার অহংকার এবং এলিজাবেথ তার পূর্ব সংস্কার জয় করে একই বন্ধনে আবদ্ধ হয়। মানে প্রাইড অ্যান্ড প্রিজোডাইজ এখানে ভ্যানিশ হয়ে যায়। তো এই ছিল মূল ঘটনা। এরপরে আমরা পোর মেসেজটা জেনে নেই। উপন্যাসটির মূল বার্তা হলো, প্রথম দেখায় কাউকে বিচার করা অনুচিত এবং সত্যিকারের ভালোবাসা, অহংকার ও কুসংস্কার দূর করে। ডার্সি এবং এলিজাবেথ তাদের অহংকার ও পূর্ব সংস্কার জয় করে একে অপরকে বুঝতে শেখে। প্রধান থিম সমূহ: প্রথম থিমই হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, অহংকার ও পূর্ব সংস্কার। ডার্সি তার উচ্চ সামাজিক মর্যাদা নিয়ে অহংকার করে, যা তাকে অন্ধ করে রেখেছিল। অন্যদিকে এলিজাবেথ প্রথম দেখাতেই ডার্সিকে অহংকারী ভেবে তার প্রতি ভুল ধারণা বা কুসংস্কার পুষে রেখেছিল। দুজনেরই আত্মশুদ্ধির মাধ্যমে এই থিমটি বিকশিত হয়েছে। লাভ অ্যান্ড ম্যারেজ, প্রেম ও বিয়ে। উপন্যাসে বিভিন্ন ধরনের বিয়ে দেখানো হয়েছে। শার্লট ও কলিংসের বিয়ে হয়েছে অর্থনৈতিক নিরাপত্তার জন্য, লিডিয়া উইকহ্যামের বিয়ে হয়েছে শারীরিক আকর্ষণ ও আবেগের জন্য, কিন্তু জেন বিংলি এবং এলিজাবেথ ডার্সির বিয়ে হয়েছে পারস্পরিক শ্রদ্ধা, বুদ্ধি ও ভালোবাসার ভিত্তিতে। জেন অস্টিন দেখিয়েছেন যে আদর্শ বিয়ের জন্য প্রেম এবং অর্থনৈতিক নিরাপত্তা উভয়েরই প্রয়োজন আছে। তারপরে হচ্ছে সোশ্যাল ক্লাস অ্যান্ড ওয়েলথ, সামাজিক শ্রেণী ও অর্থ। 19 শতকের ব্রিটিশ সমাজের শ্রেণীবিভাগে এই উপন্যাসের একটি বড় চালিকা শক্তি। বেনেট পরিবারের মধ্যবিত্ত অবস্থান এবং ডার্সির উচ্চ বংশীয় অভিজাত্যের মধ্যকার দ্বন্দ্ব সামাজিক স্তরবিন্যাসকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। তারপর চতুর্থ যে থিমটা ছিল সেটা হচ্ছে দ্য পজিশন অফ উইমেন, নারীদের সামাজিক অবস্থান। তৎকালীন সমাজে নারীদের ক্যারিয়ার গড়া বা সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার কোনো সুযোগ ছিল না। তারা ছিল একদম শোচনীয় পর্যায়ে। ফলে জীবন ধারণের জন্য বিয়ে করাই ছিল তাদের একমাত্র উপায়, যা মিসেস বেনেট ও শার্লট চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই ছিল প্রাইড অ্যান্ড প্রিজুডিস গল্পের মূল থিম সমূহ এবং মূল সামারি, ক্যারেক্টার লিস্ট। আশা করি খুব সহজভাবে বোঝাতে পেরেছি। যদি এই সহজ নোটগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সামান্য কিছু সম্মানের বিনিময়ে এই নোটগুলো আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।